আনমিউট। ওকে, হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? ও মাইকটা মিউট হয়ে গেছিল, আবার ঠিক করে দিয়েছি, তো এখন নিশ্চয়ই শোনা যাচ্ছে। তো চলো আজকে আমাদের 6 নম্বর প্র্যাকটিস ক্লাস স্টার্ট করছি। ওকে, গুড মর্নিং প্রত্যেককে, গুড মর্নিং। তো চলো তাহলে আমরা দেরি করব না, আমরা প্র্যাকটিস ক্লাস শুরু করব। ঠিক আছে, সবাই চলে এসছে? আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করি তাহলে। তো আজকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, কোন প্রোটিনটি মাংসপেশির সংকোচনের জন্য দায়ী? প্রধান দায়ী মানে প্রধানত, ঠিক আছে, প্রধান প্রোটিন। কোন প্রধান প্রোটিনটি মাংসপেশির সংকোচনের জন্য দায়ী? অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন এবং ক্যাডহেরিন। মাংসপেশির সংকোচনের জন্য দায়ী কোন প্রোটিন? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাক্টিন হচ্ছে প্রধান দায়ী, আর মায়োসিন হচ্ছে তার সাথে সাহায্যকারী। ঠিক আছে, অর্থাৎ অ্যাকচুয়ালি দুটোই কাজ করে, অ্যাক্টিন মায়োসিন দুটোই। তো প্রধান ভূমিকা পালন করে অ্যাক্টিন এবং তার সঙ্গে প্রধান ভূমিকা পালন করে অ্যাক্টিন এবং তার সঙ্গে মায়োসিন। এরা প্রধানত মাংসপেশির সংকোচনে প্রধান ভূমিকা পালন করে। ঠিক আছে, অ্যাক্টিন কি করে? যেগুলো ফিলামেন্ট মাংসপেশির সংকোচনের প্রক্রিয়ার সময় মায়োসিনের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে, এই ইন্টারঅ্যাক্ট করার জন্য শক্তি তৈরি হয় এবং মাংসপেশির সংকোচন হয়। অর্থাৎ অ্যাক্টিন কি করে? অ্যাক্টিন প্রোটিন মায়োসিনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে শক্তি তৈরি করে, শক্তি উৎপন্ন করে। এই শক্তি তোমার মাংসপেশির সংকোচনে সাহায্য করে। ঠিক আছে, অ্যাক্টিন মায়োসিনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে শক্তি তৈরি করে এবং এই শক্তি মাংসপেশির সংকোচনে সাহায্য করে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, বলো কোন ধরনের প্রতিরক্ষা পদ্ধতি শরীরে মেমোরি সেল তৈরি করে যা একই প্যাথোজেনের ভবিষ্যৎ আক্রমণে দ্রুত প্রতিক্রিয়া জানায়? মেমোরি সেল মানে কি? মেমোরি সেল মানে হচ্ছে, ধরো আজকে তোমার শরীরে একটা জীবাণু আক্রমণ করলো, সেই জীবাণুটাকে প্রতিহত করলো শ্বেত রক্তকণিকা। এবারে শ্বেত রক্তকণিকার কি করলো? তোমার শরীরে একটা মেমোরি সেল তৈরি করলো, যেটা কিনা মনে রাখে যে আগে ওই জীবাণু আক্রমণ করেছিল এবং আমি এইভাবে প্রতিরোধ করেছিলাম। পরবর্তীতে সেম প্যাথোজেন, একই প্যাথোজেন যদি আক্রমণ করে, তাহলে ওর মনে থাকবে যে আগের বারে আমি কিভাবে প্রতিরোধ করেছি, এবারেও সেভাবে প্রতিরোধ করব। অর্থাৎ দ্রুত কাজ করে। তো এই প্রতিরক্ষা পদ্ধতিকে আমরা কি বলি? প্যাসিভ ইমিউনিটি বলি, ইনেট ইমিউনিটি বলি, অভিযোজিত ইমিউনিটি বলি, নাকি স্বল্পমেয়াদী ইমিউনিটি বলা হয়? কোনটা হবে সঠিক উত্তর? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অভিযোজিত বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অভিযোজিত ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা কি করে? অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে সেই ধরনের ইমিউনিটি যেটা প্রতিরক্ষা ব্যবস্থা বা প্যাথোজেনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কাজ করে এবং পরবর্তী সংক্রমণে দ্রুত প্রতিক্রিয়া জানায়। ঠিক আছে, এরা মেমোরি সেল তৈরি করে যাতে এরা মনে রাখে যে একই ধরনের প্যাথোজেন যদি পুনরায় আক্রমণ করে তাহলে কিভাবে তাকে প্রতিহত করতে হবে।
বোঝা গেছে? প্রত্যেকে এটা বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, এনজাইম বা উৎসেচকের কার্যকারিতা কোন প্রভাবক দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়? এনজাইম কোন ফ্যাক্টরস দ্বারা সবথেকে বেশি এনজাইমের কাজ প্রভাবিত হয়? তাপমাত্রা, পিএইচ, ঘনত্ব, চাপ, কোনটা হবে? কোনটি দ্বারা এনজাইমের কার্যকারিতা প্রভাবিত হয়? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার। প্রত্যেকটা এনজাইম, প্রত্যেকটা উৎসেচকের জন্য একটা অপটিমাম টেম্পারেচার থাকে। অপটিমাম টেম্পারেচারে যখন এনজাইম থাকবে তখন সেই এনজাইম সব থেকে বেশি দ্রুত কাজ করবে বা ভালোভাবে কাজ করবে। প্রতিটা এনজাইমের একটা করে অপটিমাম টেম্পারেচার থাকে এবং আমাদের শরীরে যত এনজাইম রয়েছে ম্যাক্সিমাম এনজাইমগুলোর অপটিমাম টেম্পারেচার কত? 37 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের শরীরের তাপমাত্রা। অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা যখন স্বাভাবিক থাকে 37 ডিগ্রি সেলসিয়াস, তখন ম্যাক্সিমাম এনজাইম তার অপটিমাম টেম্পারেচারে থাকে এবং তারা ভালো কাজ করে। এখানে লেখা আছে দেখবে যে এনজাইমের কার্যকারিতা তাপমাত্রার সাথে অত্যন্ত সংবেদনশীল। ঠিক আছে, প্রত্যেকটা এনজাইমের একটা করে অপটিমাম টেম্পারেচার থাকে, যে তাপমাত্রায় ভালো কাজ করতে পারে। আর ম্যাক্সিমাম এনজাইম দেখবে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সব থেকে বেশি কাজ করে। আমাদের শরীরের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে কিন্তু এনজাইম ভালো কাজ করতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে তাপমাত্রা, সব থেকে বেশি ফ্যাক্টরস যেটা। নেক্সট, কোন ঘটনা দ্বারা বোঝা যায় আলোর কণার বৈশিষ্ট্য রয়েছে? অর্থাৎ লাইট হচ্ছে পার্টিকেল, আলো হচ্ছে এক ধরনের কণা। এটা আমরা কোন ঘটনা দ্বারা বুঝতে পারি? এটা আমি তোমাদের আগেও বোধহয় না তোমাদের বলেছিলাম, কাদের বলেছিলাম আমার তো মনে নেই, কিন্তু এটা আমি আগেও পড়িয়েছি, হয় তোমাদের পড়েছি, নাহলে ইউটিউবে পড়েছি, না হলে কোথাও না কোথাও আমি পড়িয়েছি। এটা আমি লিখে দিয়েছিলাম কোন কোন বৈশিষ্ট্য কণা ধর্ম আর কোন কোন বৈশিষ্ট্য তরঙ্গ ধর্ম। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, এটাই আলোর কণা ধর্মকে নির্দেশ করে। ঠিক আছে, তো ফটো ইলেকট্রিক এফেক্ট কি? যদি ফোটন কণা ধাতব পৃষ্ঠে আঘাত করে তাহলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, এটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। এই ফটো ইলেকট্রিক এফেক্ট তোমাদের আগের দিন কি আমি বলেছিলাম? কোনো কারণে বলেছিলাম। এবার আমি তোমাদের একটা জিনিস লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। আলোর কণা ধর্ম কোন কোন পরীক্ষা দ্বারা বোঝা যায়? আর আলোর তরঙ্গ ধর্ম কোন কোন পরীক্ষা দ্বারা বোঝা যায়? এটা আমাদের মাথায় রাখতে হবে। আলোর কণা ধর্ম কোথা দিয়ে বোঝা যায়? আলোর কণা ধর্ম বোঝা যায় একটু আগেই যেটা পড়লাম, আলোক তড়িৎ ক্রিয়া, আর কোথায় বোঝা যায় বলতে পারবে? আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট ছাড়া আর কোন পরীক্ষার দ্বারা বোঝা যায় যে আলো হচ্ছে কণা?
কে বলতে পারবে? আর একটা পরীক্ষার নাম শুনে রাখো, ক্রম্পটন প্রভাব বা ক্রম্পটন এফেক্ট। ঠিক আছে, ইয়েস, ক্রম্পটন ক্রিয়া, ভেরি গুড। আর আলোর তরঙ্গ ধর্ম কোথা থেকে বোঝা যায়? আলোর তরঙ্গ ধর্ম বোঝা যায় ব্যতিচার বা ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স, ব্যতিচার, অপবর্তন, অপবর্তনের ইংরেজি হচ্ছে ডিফ্রাকশন, সমবর্তন, পোলারাইজেশন। এই সমস্ত ধর্ম দ্বারা বোঝা যায় যে আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ। মনে রাখবে, প্রতিফলন আর প্রতিসরণ হবে না, প্রতিফলন প্রতিসরণ এখানে চলবে না। ঠিক আছে, প্রতিফলন প্রতিসরণ হবে না। কণা ধর্ম দেখা যাচ্ছে দুটো পরীক্ষায়, আলোক তড়িৎ ক্রিয়া, কম্পন প্রভাব, আর তরঙ্গ ধর্ম ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই তিনটে জায়গায় দেখা যায়। ডিফ্রাকশন মানে তাহলে অপবর্তন, এখানে যদিও দুটো একই শব্দ দিয়ে ফেলেছে, ইন্টারফারেন্স মানে ব্যতিচার। ঠিক আছে, একটা হবে পোলারাইজেশন দেওয়া উচিত ছিল। নেক্সট, কোন প্রক্রিয়ার মাধ্যমে নক্ষত্রগুলি শক্তি উৎপন্ন করে? কোন প্রক্রিয়ার মাধ্যমে নক্ষত্রগুলি শক্তি উৎপন্ন করে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, অর্থাৎ নিউক্লিয় সংযোজন, নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে কি হয় মনে রাখবে, হাইড্রোজেনের নিউক্লিয়াসগুলি একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে। ঠিক আছে, এবং তার সাথে শক্তি মুক্ত হয়। হাইড্রোজেনের নিউক্লিয়াসগুলি হিলিয়াম তৈরি করে একসঙ্গে জুড়ে গিয়ে, এবং তার সঙ্গে শক্তি তৈরি হয়। এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের অ্যান্সার করো। বলো দেখি, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক কোনটির জন্য ব্যবহৃত হয়? প্লাঙ্কের ধ্রুবক কোনটির জন্য ব্যবহৃত হয়? প্লাঙ্কের ধ্রুবক কোনটির জন্য ব্যবহৃত হয়? কোনটি মাপার জন্য আমরা ব্যবহার করি? প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে এইচ। এইচ এর ভ্যালু 6.6 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড। কোনটির জন্য ব্যবহার করি? ফোটনের শক্তি মাপার জন্য। ঠিক আছে, ফোটনের শক্তি, ফোটন কণা, ফোটন কণা মানে হচ্ছে আলো। আলো যখন আমরা কণা হিসাবে ভাবি, আলোকে যখন আমরা কণা হিসাবে ভাবি, আলোকে দুরকম ভাবে ভাবা যায়, এক হচ্ছে কণা, এক হচ্ছে তরঙ্গ। তো যখন কণা হিসেবে ভাববো তার নাম হচ্ছে ফোটন কণা। তাহলে ফোটন কণার শক্তি, ফোটন কণার শক্তি হচ্ছে এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর নিউ হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, নিউ হচ্ছে কম্পাঙ্ক।
তাহলে ফোটন কণার শক্তি মাপার জন্য আমরা প্লাঙ্কের ধ্রুবক ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ালে কি ঘটে? লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি আমরা বাড়াই তাহলে কি ঘটবে? সঠিক উত্তর হচ্ছে চিত্রের আকার ছোট হয়ে যাবে। ঠিক আছে, কারণ লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ালে তার দূরের বস্তুকে ছোট করে প্রদর্শন করে। ঠিক আছে, যত লেন্সের ফোকাস দৈর্ঘ্য বড় হবে তত সেটা দূরের বস্তুর ছোট প্রতিবিম্ব তৈরি করবে। তাই আমরা চিত্রের আকার কি দেখব? চিত্রের আকার আমরা ছোট দেখব। নেক্সট বলো। নেক্সট বলো, কোন প্রক্রিয়ার দ্বারা তাপ স্থানান্তর ঘটে কিন্তু কোনো পদার্থ প্রবাহিত হয় না? পদার্থ প্রবাহিত হয় না, কোন প্রক্রিয়ার দ্বারা? পদার্থের স্থানান্তর ছাড়াই তাপের পরিবহন ঘটে কোন প্রক্রিয়ার সাহায্যে? এখানে আমি তিনটে জিনিস তোমাদের একটু বলতে চাই যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, আমি তোমাদের একটু বলি। তিন রকমের পরিবহন হয়। আমরা যদি বলি তাপের পরিবহন, তাপের পরিবহন সাধারণত তিন প্রকারের হয়। ঠিক আছে, এক পরিবহন পদ্ধতি, দুই পরিচলন পদ্ধতি, তিন বিকিরণ পদ্ধতি। মনে রাখবে, পরিবহন পদ্ধতিতে পদার্থের অণু বা পরমাণুর কম্পন হয়। কিন্তু স্থান পরিবর্তন হয় না। এটা মাথায় থাকবে। যখন পরিবহন হবে পদার্থের যে অণু বা পরমাণু সেগুলো কম্পিত হবে, সেগুলো ভাইব্রেট করবে, কিন্তু তাদের অবস্থানের পরিবর্তন হয় না। পরিচলনে পদার্থের অণু বা পরমাণুর অবস্থান পরিবর্তন হয়, অবস্থান পরিবর্তন হয়, এবং এই অবস্থান পরিবর্তনের জন্য মহাকর্ষ বল প্রয়োজন। মহাকর্ষ বল প্রয়োজন। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে কোন ধরনের তাপের পরিবহনে মহাকর্ষ বলের প্রয়োজন, গ্রাভিটির প্রয়োজন, সেটা হচ্ছে তোমাদের পরিচলন। আর বিকিরণ তো তোমরা জানো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায়। মনে থাকবে? বলো, প্রত্যেকে বলো, বুঝতে পেরেছো আমি যা এতক্ষণ ধরে বললাম? নোট এক্ষুনি করতে হবে না,
পিডিএফ পাওয়ার পরে ঠান্ডা মাথায় নোট করে নিও। তাহলে এখানে হচ্ছে আমাদের বিকিরণ, এখানে তাপ তরঙ্গের আকারে স্থানান্তরিত হয়, যেমন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। উদাহরণস্বরূপ মাইক্রোওয়েভ ওভেন, ঠিক আছে, মাইক্রোওয়েভ, এটাও কোশ্চেন আসে। মাইক্রোওয়েভ যে ওভেন আমরা বাড়িতে ব্যবহার করি খাবার দাবার গরম করার জন্যে, এখানে কি তরঙ্গ ব্যবহার করা হয়? তো মাইক্রোওয়েভ ওভেনে তাপের বিকিরণ হয়, ইনফ্রারেড তরঙ্গ ব্যবহার করা হয়, আইআর, বা মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোন তত্ত্বটি ইলেকট্রনের তরঙ্গের প্রকৃতিকে বর্ণনা করে? অর্থাৎ ইলেকট্রন একটা তরঙ্গের মতো আচরণ করতে পারে। যে কোনো পারমাণবিক কণা, ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, নিউট্রন হতে পারে, এরা প্রত্যেকে তরঙ্গের মতো আচরণ করে। আলো যেরকম কণা এবং তরঙ্গের মতো আচরণ করে, তেমনি ইলেকট্রনও কণা এবং তরঙ্গের মতো আচরণ করে। এটা কোন তত্ত্ব বলছে? কার তত্ত্ব দ্বারা এটা আমরা জানতে পারি? এটা আমরা জানতে পারি এই ডি ব্রগলির তত্ত্ব দ্বারা। ঠিক আছে, ডি ব্রগলির তত্ত্ব। ডি ব্রগলির তত্ত্ব বলছে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য h/p হবে। ফর্মুলা মনে নাও রাখতে পারো। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর p হচ্ছে কণার ভরবেগ। ঠিক আছে, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর p হচ্ছে ভরবেগ। তো যে কোনো কণার তরঙ্গ দৈর্ঘ্য হবে প্লাঙ্কের ধ্রুবক ডিভাইডেড বাই mv, ভরবেগ। এটা ডি ব্রগলির তত্ত্ব। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমি আগের দিন বলেছি, তোমরা ম্যাক্সিমাম দিয়েছো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে কি বলা হয়েছে? বলা হয়েছে একটা কণার অবস্থান এবং ভরবেগ বা অবস্থান এবং গতিবেগ একই সঙ্গে নিখুঁতভাবে মাপা যায় না। এটাই তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আর ইলেকট্রন যে তরঙ্গের মতো আচরণ করে, প্রোটন তরঙ্গের মতো আচরণ করে, ঠিক আছে, নিউট্রন তরঙ্গের মতো আচরণ করে, এটা ডি ব্রগলির তত্ত্ব থেকে জানা যায়। বুঝতে পেরেছো প্রত্যেকে? বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, জারণ বিক্রিয়া কি ঘটে? জারণ বিক্রিয়ায় কি ঘটে? ইলেকট্রনের স্থানান্তর, প্রোটনের স্থানান্তর, নিউট্রনের স্থানান্তর, নাকি ফোটনের স্থানান্তর? জারণ বিক্রিয়ায় কি ঘটে? তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর। ঠিক আছে, একটি পদার্থ যখন ইলেকট্রন হারায় তখন তাকে আমরা জারণ বিক্রিয়া বলবো। জারণ বিক্রিয়া মানে ইলেকট্রন ত্যাগ। ঠিক আছে, জারণ আর অবতরণ মানে বিজারণ বিক্রিয়ার কথা এখানে বলা হয়েছে। তো আমি তোমাদের একটা এখানে ছোট্ট করে একটা নোটস লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। ঠিক আছে, যাতে তোমাদের মনে থাকে। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ। জারণ মানে কি? জারণ মানে ইলেকট্রন ত্যাগ। এক্সাম্পল, একটা সোডিয়াম পরমাণু
যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম প্লাস পরমাণুতে পরিণত হয়। একটা সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস হচ্ছে, এটাকে বলা হচ্ছে জারণ বিক্রিয়া। আর বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। ফর এক্সাম্পল, একটা ক্লোরিন পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা হয়ে যাবে ক্লোরিন মাইনাস। তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, মনে থাকবে। তাহলে জারণ বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ এবং ইলেকট্রন ত্যাগের প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, একটা অঙ্ক। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। যদি কোনো বস্তুকে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা হয় তাহলে প্রতিবিম্বটি কত দূরে তৈরি হবে? ঠিক আছে, কত দূরে তৈরি হবে প্লাস এর বিবর্ধন কত হবে? এক মিনিট সময় দিচ্ছি, ঝটপট করে ফেলো। 1 মিনিটও লাগে না, এ অঙ্কে 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, করো দেখি। শুধু প্রতিবিম্বের দূরত্ব বললে হবে না, প্রতিবিম্বের বিবর্ধনটাও বলতে হবে। তো লেন্স তো এটা, এখানে সঠিক উত্তর হচ্ছে 40 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে তোমার ফোকাস দৈর্ঘ্য কত? ফোকাস দৈর্ঘ্য হচ্ছে, যেহেতু উত্তল লেন্স, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য আমরা কি বলেছিলাম? পজিটিভ। তাহলে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্লাস 20 সেন্টিমিটার। বস্তু দূরত্ব কত? বস্তু দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। আমরা বলেছিলাম বস্তু দূরত্বকে মাইনাস ধরতে। ঠিক আছে, আমরা বলেছিলাম বস্তু দূরত্বকে নেগেটিভ ধরতে। আমাদের প্রতিবিম্ব দূরত্ব বার করতে হবে। তো 1/v মাইনাস 1/u সমান সমান 1/f। লেন্সের সমীকরণ ব্যবহার করতে হবে, মনে আছে? আগে বলো এই ফর্মুলা মনে আছে কিনা, আগে বলো এই ফর্মুলাটা মনে আছে কিনা, প্রত্যেকে কমেন্ট করো। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি বসাই 1/vটা বার করতে হবে, মাইনাস 1/u হচ্ছে মাইনাস 30, তাহলে প্লাস 30 হয়ে যাচ্ছে, সমান সমান 1/20। তাহলে 1/v সমান সমান 1/20 মাইনাস 1/30। তাহলে এখানে হবে 60, 3 × 60 মাইনাস 30 × 60। তাহলে v হচ্ছে, v তো 60 সেমি দাঁড়াচ্ছে। তাহলে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর, অপশন সি হবে না। এখানে অপশন সি হবে না, এখানে অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেছে? আর বিবর্ধন কত হবে বলো, বিবর্ধনের ফর্মুলা বলো, বিবর্ধনের ফর্মুলাটা বলো। লেন্সের বিবর্ধন আমি বলেছিলাম v/u অর্থাৎ 60/30। তাহলে বিবর্ধন হচ্ছে 2, অর্থাৎ প্রতিবিম্ব 2 গুণ বড় হবে। বলো এটা প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা? আর যারা বুঝতে পারোনি তারা নিশ্চয়ই ফর্মুলাটা পড়েনি, সেই কারণে বুঝতে পারোনি। ঠিক আছে, আচ্ছা আর একটা অঙ্ক আছে, এটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম।
যে দর্পণ, দর্পণের সমীকরণ 1/v প্লাস 1/u সমান 1/f। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম অবতল, অবতল সেটা হোক দর্পণ বা সেটা হোক লেন্স, অবতল হলে ফোকাস দৈর্ঘ্য হবে নেগেটিভ, আর যখনই উত্তল বলবে, উত্তল সেটা দর্পণ বা লেন্স, সেটার হবে ফোকাস দৈর্ঘ্য হবে পজিটিভ। ঠিক আছে, দিয়ে তোমরা করবে। নেক্সট এই অঙ্কটা, এটা হবে অ্যান্সার, তোমরা একবার করে দেখে নেবে। নেক্সট হচ্ছে এইটার অঙ্কটা করো, এটা একটা ভালো অঙ্ক, বিশেষ করে রেলওয়ে পরীক্ষার জন্য। এই উচ্চতা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে, উচ্চতা। তো কি বলছে, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি বস্তু, এই 10 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু অবতল দর্পণের সামনে 40 সেন্টিমিটার দূরে রাখা হলো, ফোকাস দূরত্ব 20, তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত হবে? বলো। তাহলে অবতল দর্পণ, এখানে সঠিক উত্তর হচ্ছে -10 সেমি, 15 নয়। ভালো করে তাকে, এটা অঙ্ক করতে হয় না, এটা ছবি করলেই হয়ে যায়। আমি তোমাদের ছবিগুলো মুখস্থ করতে বলেছিলাম। এটা ফোকাস, এটা সি বক্রতা কেন্দ্র। আমি তোমাদের বলেছিলাম বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখা হয়, বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখা হয় কোনো দর্পণের, তাহলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, একই উচ্চতার উল্টো প্রতিবিম্ব। তাহলে বস্তুর উচ্চতা যদি +10 সেন্টিমিটার হয়, প্রতিবিম্বের উচ্চতা -10 সেন্টিমিটার হবে, একই দৈর্ঘ্যের বস্তু তৈরি হবে। ঠিক আছে, এখানে ফোকাস দৈর্ঘ্য কত? ফোকাস দৈর্ঘ্য 20 সেমি, তাহলে বক্রতা ব্যাসার্ধ কত? বক্রতা ব্যাসার্ধ 40 সেমি, আর বস্তু দূরত্ব সেটাও 40 সেমি। তার মানে বক্রতা ব্যাসার্ধে বস্তু রাখলে বক্রতা ব্যাসার্ধে প্রতিবিম্ব হবে। এটার জন্য অঙ্ক করার দরকার পড়ে না। তো তোমরা যারা বিশেষ করে রেলওয়ে পরীক্ষার এখানে ক্যান্ডিডেট রয়েছো, তারা বলো যে আমি তোমাদের দর্পণ আর লেন্সের ছবিগুলো মুখস্থ করতে বলেছিলাম। ঠিক আছে, এই ছবিগুলো কি মুখস্থ করেছো? যদি ছবি তোমাদের মুখস্থ থাকতো তাহলে এই অঙ্কটা দেখেই হয়ে যেত, এটা করার প্রয়োজন পড়তো না। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোনটি একটি সঠিক স্টেটমেন্ট? অ্যাসিডের পিএইচ এর মান কত হবে? কত হবে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 7-এর নিচে হবে, <7। এটা তো আমরা সবাই জানি, তাই না? পিএইচ হচ্ছে 7, নিরপেক্ষ বিশুদ্ধ জল, তার পিএইচ 7। 7-এর ওপরে গেলে বেস, আর 7-এর নিচের দিকে গেলে অ্যাসিড। ফর এক্সাম্পল লেবুর রস, লেবুর রসের পিএইচ কত? পিএইচ হচ্ছে 2, যেটা একটা ভালো অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড। ঠিক আছে, নেক্সট,
কোন নেক্সট হচ্ছে কোন মৌলের পারমাণবিক সংখ্যা কি দ্বারা সংজ্ঞায়িত করা হয়? পারমাণবিক সংখ্যা কি দ্বারা সংজ্ঞায়িত করা হয়? পারমাণবিক সংখ্যাকে আমরা কিসের সংখ্যা বলি? প্রোটনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, নিউট্রনের সংখ্যা, নাকি অণুতে ইলেকট্রনের সংখ্যা? একটা মৌলের পারমাণবিক সংখ্যা মানে কি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রোটনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে প্রোটনের সংখ্যা। তোমাদের আমি পরমাণু, তোমরা নিশ্চয়ই পরমাণু পড়েছো, যে ধরো এক্স একটা পরমাণু, এক্স পরমাণুকে এভাবে লেখা হয় এ জেড, তাই না? মনে পড়ে এক্স পরমাণু এ জেড। এখানে এটাকে কি বলে? এটাকে বলে ভর সংখ্যা। আর জেড কে কি বলে? জেড কে বলে পরমাণু ক্রমাঙ্ক। ভর সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ক মানে কি? প্রোটন সংখ্যা। আর ভর সংখ্যা মানে কি বলো? ভর সংখ্যা মানে কি? কমেন্ট করো, কমেন্ট করো, তাড়াতাড়ি দ্রুত কমেন্ট করো। ভর সংখ্যা মানে কি? ইয়েস, প্রোটন প্লাস নিউট্রন। ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। এইগুলো যদি না পারো তাহলে তো খুবই সমস্যা, কারণ এগুলো একদম বেসিক জিনিস, একদম বেসিক জিনিস। ফর এক্সাম্পল, আমি যদি একটা কার্বন পরমাণু নিই 6, 12, তাহলে এখানে প্রোটন কটা আছে? প্রোটন হচ্ছে 6টা, 6টা প্রোটন। আর নিউট্রন কটা আছে? নিউট্রন কটা আছে? এখানে প্রোটন আর নিউট্রনের যোগফল হচ্ছে 12। তাহলে নিউট্রন হচ্ছে, যোগফল থেকে প্রোটন বাদ দিলে নিউট্রন সংখ্যা পড়ে থাকে। ঠিক আছে? তাহলে একটা মৌলের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক তার প্রোটনের সংখ্যা দ্বারা নির্ধারিত করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন। এটাও তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। এটা উত্তল লেন্স। উত্তল লেন্স মানে ফোকাস দৈর্ঘ্য হবে পজিটিভ, ফোকাস দৈর্ঘ্য +15 সেন্টিমিটার, আর বস্তু দূরত্ব নেগেটিভ হয় -10 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত? লেন্সের সমীকরণ 1/v - 1/u = 1/f। এই সমীকরণটা ব্যবহার করে এই অঙ্কটা তোমাদের করতে হবে। আমি করছি না, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। ঠিক আছে? এখানে বসালেই তোমরা পেয়ে যাবে। এই যে ভি এর চিহ্ন অটোমেটিক চলে আসবে, প্লাস হবে না মাইনাস হবে সেটা অটোমেটিক সমীকরণ থেকে চলে আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বুঝতে পেরে থাকো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার দাও। এটা -10 সেন্টিমিটার হবে। এই কোশ্চেনের অ্যান্সার দাও। এরকম সেম আগে একটা করেছি। 6 সেন্টিমিটার উচ্চতার বস্তু উত্তল লেন্সের 12 সেন্টিমিটার দূরে রাখা আছে। লেন্সের ফোকাস দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত? এটা আমাদের অঙ্ক করে দেখতে হবে। লেন্স ঠিক আছে? তো এটার আমাদের উত্তর হবে অ্যাকচুয়ালি -18 সেন্টিমিটার, কারণ এখানে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? লেন্সের ফোকাস দৈর্ঘ্য +8 সেমি, বস্তু দূরত্ব
নেগেটিভ ধরতে হয় -12 সেমি, তাহলে 1/v মাইনাস 1/u সমান 1/f, তাহলে 1/v মাইনাসে মাইনাসে প্লাস 1/12 সমান সমান 1/8, তাহলে 1/v সমান সমান 1/8 মাইনাস 1/12, তাহলে 16 3 8 24 লসাগু, 3 8 24, 12 দুগুণে 24, 1/24, তাহলে ভি হচ্ছে 24 সেমি, তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 24 সেমি। ঠিক আছে, এবার আমাদের বলছে প্রতিবিম্বের উচ্চতা, তো প্রতিবিম্বের উচ্চতা বার করার ফর্মুলা কি জানি? রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা সমান সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। প্রতিবিম্বের উচ্চতা বার করতে হবে, h2 সমান সমান v/u ইন্টু h1। এখন ভি কত বেরিয়েছে? ভি হচ্ছে +24 সেমি। বস্তু দূরত্ব কত? -12 সেমি। আর বস্তুর উচ্চতা কত? 6 সেমি। তাহলে 6 দুগুণে 12, 2 12 দুগুণে 24, তাহলে প্লাস মাইনাস 12 সেমি। ও এটা তো 12 সেমি আসছে। এটা তো আমাদের 12 সেমি উত্তর আসছে। ঠিক আছে, তাহলে বোধহয় অপশান তুলতে কোথাও ভুল হয়ে গেছে। তা আমি এক কাজ করছি, এটাকে করে দিচ্ছি -12। ঠিক আছে, -12 করে দিচ্ছি। বলো এটা বুঝতে পেরেছো প্রত্যেকে? এরকম অঙ্ক করতে হবে তো। এবার আমি তোমাদের কিছু অঙ্ক কাজ দিচ্ছি, এগুলো তোমরা করবে তো বাড়িতে? যে অঙ্কগুলো আমি তোমাদের কাজ দিচ্ছি সেগুলো তোমরা করবে তো? আচ্ছা, তো আর একটা অঙ্ক তোমাদের কাজ দিলাম আলো থেকে, এটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, নেক্সট আরও একটা অঙ্ক আছে, এটাও তোমাদের কাজ দিচ্ছি, বাড়িতে করবে। আলো থেকে যত অঙ্ক আছে ভালো করে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু সমস্যা। আর এই একটা, এটাও বাড়িতে করবে। ঠিক আছে, নেক্সট হেডলাইন করো, এই নেক্সট কোশ্চেন বলো, কোনটি জলের পৃষ্ঠটান বজায় রাখতে সাহায্য করে? কোনটি জলের পৃষ্ঠটান বজায় রাখতে সাহায্য করে? জলের পৃষ্ঠটান বজায় রাখতে সাহায্য করে কোনটি? জলের পৃষ্ঠটান ধর্ম। অ্যাডহেসিভ মানে কি? অ্যাডহেশন মানে হচ্ছে ভিন্ন অণুর মধ্যে আকর্ষণ বল। অ্যাডিশন মানে ভিন্ন অণুর মধ্যে আকর্ষণ বল। কোহিশন মানে একই অণুর মধ্যে আকর্ষণ বল। কোহিশন মানে একই অণুর মধ্যে আকর্ষণ বল। ঠিক আছে, অ্যাডিশন মানে ভিন্ন অণুর মধ্যে আকর্ষণ বল, আর কোহিশন মানে একই অণুর মধ্যে আকর্ষণ বল। তো এটা হচ্ছে কোহিশন ফোর্স হবে, জলের সাথে জলের অণুর আকর্ষণের ফলে হয়। তাহলে কোহিশন হচ্ছে একই ধরনের অণুর মধ্যে আকর্ষণ বল যা জলের অণুগুলোর মধ্যে কার্যকর হয়। এই কোহিশন বলের জন্যই জলবিন্দুগুলো গোলাকার হয় এবং পৃষ্ঠটান বজায় থাকে, এবং বিভিন্ন মশা বা পতঙ্গ
জলের উপরে ভাসতে সাহায্য করে। বোঝা গেছে? তাহলে এটা হবে আমাদের কোহিশন ফোর্স, কোহিশন ফোর্স। ঠিক আছে, মনে থাকবে। পরের কোশ্চেন, একটা রশ্মি, হালকা রশ্মি যখন ভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে প্রবেশ করে তখন তা বেঁকে যায় কেন? কোন ঘটনার জন্যে বেঁকে যায় বলো? প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছুরণ নাকি ব্যতিচার? কোন ঘটনার জন্যে বেঁকে যায়? সঠিক উত্তর হচ্ছে প্রতিসরণ। তোমরা জানো যে প্রতিসরণে কি হয়? প্রতিসরণে কি হয়? একটা তল থাকে, ঠিক আছে? আলোক রশ্মি যখন এসে পড়ে একটা তলে, তখন সে ওই পথে যেতে পারে না, ওই পথ থেকে কিছুটা বেঁকে যায়, একে বলা হয় প্রতিসরণ। ঠিক আছে, একে কি বলা হয়? প্রতিসরণ। প্রতিসরণের ফলে আলোক রশ্মি বেঁকে যায়। তাহলে যখন একটা প্রবেশ করে এর গতি পরিবর্তনের কারণে এটি বেঁকে যায়। ঠিক আছে, আর একটা মনে রাখবে, প্রতিসরণের ফলে কম্পাঙ্ক, যখন আলোর প্রতিসরণ হয় আলোর কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, আলোর কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। অপরদিকে বেগ প্লাস তরঙ্গ দৈর্ঘ্য, আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? পরিবর্তন হয়, পরিবর্তন হয়, বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। ঠিক আছে, কম্পাঙ্কটা অপরিবর্তিত থাকে। নেক্সট, পলিমারের গঠনে মূলত কোনটি ব্যবহার করা হয়? পলিমারের গঠনে কি থাকে বলো? পলিমারের গঠনে কি থাকে? পলিমারের গঠনে একক কণিকা থাকে, যেটাকে বলা হয় মনোমার। মনোমার মানে সিঙ্গেল অ্যাটমস বা অ্যাটমস গ্রুপ। এরা একত্রে যুক্ত হয়ে পলিমার তৈরি করে। সিঙ্গেল অ্যাটমস বা অ্যাটমস গ্রুপ থাকে, অর্থাৎ একক কণিকা, যেগুলোকে আমরা কি বলবো? মনোমার্স। ঠিক আছে, এরা একত্রিত হয়ে পলিমার তৈরি করে। উদাহরণ কি? প্লাস্টিক, নাইলন, এরা হচ্ছে পলিমার। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, কোন প্রাণী বিদ্যুৎ উৎপাদন করতে পারে? কোন প্রাণী বিদ্যুৎ উৎপাদন করতে পারে? ইয়েস, পিভিসি হচ্ছে পলিমার, পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। গুড। এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রিক ইল। এটা শিকার ধরতে বা আত্মরক্ষার জন্যে এরা বিদ্যুৎ তৈরি করে। ঠিক আছে, এরা কিছু ক্ষেত্রে 600 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 600 ভোল্ট অবধি বিদ্যুৎ তৈরি করতে পারে।
নেক্সট, কোনটি এনজাইম বা উৎসেচকের কাজ নয়? রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ানো, বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা, কোষ বিভাজন নিয়ন্ত্রণ করা, খাদ্য হজমে সাহায্য করা। কোনটি এনজাইম বা উৎসেচকের কাজ নয়? কোনটি এনজাইম বা উৎসেচকের কাজ নয়? বলো। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করা। এটা এনজাইমের কাজ নয়। ঠিক আছে, এনজাইমের কাজ এটা নয়, বাকি কাজগুলো এনজাইম করে। ঠিক আছে, এটা কোষ বিভাজন, বিভিন্ন যে নিয়ন্ত্রক প্রোটিন থাকে আমাদের শরীরে তাদের দ্বারা পরিচালিত হয় কোষ বিভাজন। ঠিক আছে, এনজাইম দ্বারা পরিচালিত হয় না। নেক্সট কোশ্চেন, স্টার্চের হজম প্রক্রিয়ায় কোন এনজাইম কাজ করে? স্টার্চের হজম প্রক্রিয়ায় কোন এনজাইম কাজ করে? স্টার্চ জাতীয় খাদ্য বা শ্বেতসার জাতীয় খাদ্য হজমে, শ্বেতসার জাতীয় খাদ্য হজমে কোন এনজাইম সাহায্য করে? এটা উৎসেচক চ্যাপ্টারের কোশ্চেন, উৎসেচক। সঠিক উত্তর হচ্ছে অ্যামাইলেজ। ঠিক আছে, অ্যামাইলেজ হচ্ছে সঠিক উত্তর। এরা কি করে? স্টার্চকে গ্লুকোজে রূপান্তরিত করে। এরা কি করে? স্টার্চকে গ্লুকোজে রূপান্তরিত করে। কোথায় থাকে? মুখের লালা এবং অগ্নাশয়ে পাওয়া যায়। অ্যামাইলেজ কোথায় থাকে? মুখের লালা এবং অগ্নাশয়ে পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চেন, কোনটি আলোর বিচ্ছুরণ ঘটায়? আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য দায়ী কে? বলো, আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য দায়ী কে? না, কনভেক্স লেন্স হবে না। হ্যাঁ, প্রিজম হবে সঠিক উত্তর। আমরা সবাই জানি যে প্রিজমের একটা আলো ভিন্ন ভিন্ন রঙের আলোতে বিভক্ত হয়। এটা সাদা আলোকে তার 7টি রঙে ভেঙে ফেলে। একে বলা হচ্ছে বর্ণালী বা স্পেকট্রাম। এটা আমরা সবাই জানি যে একটা প্রিজমের মধ্যে যদি আলো পড়ে তাহলে সেই আলো 7টা ভিন্ন ভিন্ন বর্ণে অর্থাৎ মৌলিক বর্ণে ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার ঘটনাকে আমরা বলি বিচ্ছুরণ। ঠিক আছে, তো বিচ্ছুরণ কোথায় ঘটে? বিচ্ছুরণ প্রিজমে ঘটে। বিচ্ছুরণ কোথায় ঘটে? বিচ্ছুরণ প্রিজমে ঘটে। আচ্ছা, নেক্সট বলো, কোন উপাদান তাপমাত্রা কমলে তার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? তাপমাত্রা কমলে রোধ বাড়ে কোন পদার্থের? তাপমাত্রা বাড়লে রোধ কমে কোন পদার্থের? বা তাপমাত্রা কমলে রোধ বাড়ে? সঠিক উত্তর হচ্ছে সিলিকন। ঠিক আছে, একটা জিনিস আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, এটা সবসময় মাথায় রাখবে। এখানে কিন্তু এখান থেকে আমাদের কোশ্চেন আসে
এই সিলিকন থেকে অনেক কোশ্চেন আসে যে অর্ধ পরিবাহীর রোধ, অর্ধ পরিবাহীর রোধ সমানুপাতিক 1 তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কমবে আর তাপমাত্রা কমলে রোধ বাড়বে। আর ধাতুর রোধ কি হবে? ধাতুর রোধ সমানুপাতিক তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা বাড়লে ধাতুর রোধ বাড়ে, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কমে। মনে থাকবে? মনে থাকবে। আর অর্ধপরিবাহীর এক্সাম্পল কি? অর্ধপরিবাহীর এক্সাম্পল হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সিলিকন, যেটা অর্ধপরিবাহী। নেক্সট, ডিএনএর দ্বৈত সার্পিল গঠন কবে আবিষ্কার হয়েছিল? ডিএনএর যে দ্বৈত সার্পিল গঠন সেটা কবে আবিষ্কার হয়? বলো। এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? 1953 সালে। ঠিক আছে, ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করেছিলেন। নেক্সট হচ্ছে কোন পদ্ধতির মাধ্যমে ক্ষুদ্রতম কণিকার সংখ্যা নির্ধারণ করা হয়? অর্থাৎ 1 মোল পদার্থে অণু বা পরমাণুর সংখ্যা, 1 মোল পদার্থে অণু বা পরমাণুর সংখ্যা নির্ধারণ করা হয় কার সাহায্যে? কিসের সাহায্যে? এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, 6.022 × 10⁻23, 6.022 × 10⁻23। ঠিক আছে, 1 মোল পদার্থের মধ্যে এতগুলো অণু বা এতগুলো পরমাণু থাকে। ঠিক আছে, ওকে। লাস্ট আর একটা কোশ্চেন, কোন ধরনের বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে এবং শক্তি মুক্ত করে? শক্তি তৈরি হয় কোন বিক্রিয়া? সেটা হচ্ছে এক্সোথার্মিক বিক্রিয়া, যেখানে তাপ তৈরি হয়। ঠিক আছে, এক্সোথার্মিক মানে শক্তি মুক্ত হয়, মানে তাপ উৎপন্ন হয়, তাকে বলা হয় এক্সোথার্মিক বিক্রিয়া। ওকে, ঠিক আছে। তো আজকে অবধি থাকছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকে অবধি থাক তাহলে।